দীর্ঘ 18 বছর পর 111-এর আগে ও পরের প্রেক্ষাপট নিয়ে একান্ত আলোচনায় আসেন সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা, যিনি বর্তমানে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসি এর ব্যক্তিগত কর্মকর্তারত আনোয়ার জাহিদ। বীর চট্টলা টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। 111-এর আগে ও পরের ঘটনা সম্পর্কে 111-এর পরবর্তী সময়ে বিএনপির দুই বিবাদমান গ্রুপের ঐক্য প্রক্রিয়া লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের ভূমিকা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি আপনার বীর চট্টলা টিভির শুভ উদ্বোধনের বার্তা এই মিডিয়ার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। 111 কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, কেন করেছে, সব ইতিহাস তো সারা বাংলার মানুষে জানে, সেটা আমি এখানে আমার বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু 111-এর আগে একটা ছোট্ট ঘটনা ছিল এবং 111-এর পরবর্তী পর্যায়ে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের একটা ভূমিকা আছে। অবশ্যই সেটা বিএনপির উপর থেকে নিচে পর্যন্ত কোনো বিষয়টা কোনো পর্যায়ের নেতৃবৃন্দর কাছে এটা জানা নেই। যে কোনো একটা কৌশলগত কারণে সেটা আজকে বিএনপির হয়ে গেছে, 18 বছরের পরে গেছে 111-এর ঘটনাটা। যেদিন আসলে বিএনপিকে বিভাজন সৃষ্টির জন্য সেই সময়কার ডিজিএফআই এর চিফ ব্রিগেডিয়ার জেনারেল বারের নেতৃত্বে এবং আরও আর্মির বিভিন্ন সেনা অফিসারদের সহযোগিতায় সেদিন জালালাবাদ হাউসে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নিজস্ব বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে ডেকে এনে যে একটা নতুন কমিটি ওনাদের হাতে করা হয়, সেই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল সাইফুর রহমান মহোদয়কে, আর মহাসচিব করা হয়েছিল সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সাহেবকে। এদিন মনে করেন জালালাবাদ হাউসে সবাইকে একটা করে স্থায়ী কমিটির সদস্যদেরকে এনে জড়ো করা হয়। কিন্তু সেই সময় তৎকালীন মহাসচিব, আমাদের সম্মানিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনীত মহাসচিব খন্দকার দেলোয়ার স্যারের বাসায় ছিল নেম ভবনে। সবাইকে ডেকে আনার পরে আর্মির অফিসাররা যখন ওনাকে নিয়ে আসতে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে, তখন আমিও আর্মির বেষ্টনীতে ছিলাম। আমার ঘেরোয়ার মধ্যে ছিল আমার সমস্ত কম্পিউটার, মোবাইল চিজ করা হয়েছিল সেদিন এবং নজরবন্দি অবস্থার মতো করে রাখা হয়েছিল আমাকে আমার অফিসে। সেখান থেকে আমার একটা ছোট্ট সিটিসেল মোবাইল ছিল আমার ডেস্কে। আমি দৃষ্টির অগোচরে এটা নিয়ে আমি ওয়াশরুমে ঢুকে খন্দকার দেলোয়ার স্যারকে আমি ফোন করি। তখন লুনা আপা খন্দকার দেলোয়ার স্যারের মেয়ে ফোনটা ধরে বললাম যে প্রেক্ষাপট তো একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, একটা পরিস্থিতি চলতেছে আপা, আপনি তো অবশ্যই জানেন, তাড়াহুড়ো করে মহাসচিব স্যারকে বাসা থেকে স্থানান্তরিত করে দেন। এই 3 মিনিট আগে আর্মির গাড়ি দেলোয়ার স্যারকে নিয়ে সাইফুর রহমান স্যারের বাসায় ওই নতুন কমিটিতে অ্যাড করে ওনার থেকে সিগনেচার নেওয়ার জন্য ওনাকে আনতে গিয়েছে। আমার টেলিফোন পেয়ে তাড়াহুড়ো করে সেদিন মহাসচিব খন্দকার দেলোয়ার স্যারকে বার্ডেম হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল এবং সেখানে প্রফেসর আজাদ, প্রফেসর মোহাম্মদ আলী, চিকিৎসকরা ওনাদের মানে অ্যাডভান্স চিকিৎসাধীন ভর্তি করে দেয় এবং প্রক্রিয়া শুরু করে দেয় চিকিৎসা। সেখান থেকে আর্মিরা আর ওনাকে আনা সম্ভব হয়নি। যদি সেদিন খন্দকার দেলোয়ার স্যারকে ওই জালালাবাদ হাউসে নিয়ে আসতে পারতো তাহলে বিএনপির আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়ে যেত। কি ধরনের প্রেক্ষাপট তৈরি হয়ে যেত সেটা বিএনপি জাতীয়তাবাদী দলের বিজ্ঞ রাজনীতিবিদরাই ভালো চিন্তা ভাবনা করতে পারবে। আমি শুধু মেসেঞ্জার হিসেবে মেসেজটা দিচ্ছি পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে। সে একটা টেলিফোন সেদিন অনেক সহযোগিতা করছিল জাতীয় নির্বাহী কমিটিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটিকে, যে খন্দকার দেলোয়ার স্যার তখন মাননীয় চেয়ারপারসন মহোদয়ের নির্বাচিত মনোনীত মহাসচিব। তখনকার ভাষায় যা বলা হতো মূলধারার মহাসচিব। আরেকটা ধারা তৈরি করেছিল
সংস্কারপন্থী, খালেদা জিয়াপন্থী। তো সেটা সেদিন আসলে আমার একটা টেলিফোন অনেক কাজে লেগেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের কাছে এটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি এবং মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাবর এই মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি। এটা আজকের সময়ের দাবি, আমার নিজস্ব ব্যক্তিগত দাবি, আপনাদের মিডিয়াদের দাবি, সারা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দদের দাবি, তৃণমূল কর্মীদের দাবি যে আমাদের সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন প্রিয় একজন লিজেন্ড কিং অফ লাইনিজম, লিজেন্ড কিং অফ ন্যাশনালিজম অ্যান্ড লিজেন্ড কিং অফ সোশ্যালিজম বলতে গেলে, যিনি একমাত্র আমাদের চট্টগ্রামের বর্তমান সময়ের সেই আলোচিত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিল্পপতি, জেনার নামের আগে আর পরে এখন কোনো আর বিশেষণ যোগ করতে হয় না আর কি। সেটা একটা সামান্য কর্মী থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন মহোদয় এক নামে সারা তথা দক্ষিণ এশিয়াতে যার নাম সবাই এক নামে চিনি সেই লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়। আমি ওই একটা শ্রেণীর মানুষের জন্য আজকের এই মেসেজটা আমি দিচ্ছি, যারা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়কে কোনো না কোনো সুযোগ সৃষ্টি করে বিতর্কিত করতে চেষ্টা করে, মানে একটু বিভিন্নভাবে একটু খাটো করার চেষ্টা করে, সেই চেষ্টা সফল হবে না, হয়নি, অতীত আগামীতে হবে না আশা করি। সেটা আমি এখন বলতেছি। কাইন্ডলি অ্যাটেনশন আওয়ার honorable chairperson Begum Khaleda Jia, kindly attention our honorable acting chairman Tarek Jia মহোদয় এবং তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপির সমস্ত নেতৃবৃন্দ মহোদয়। সেদিন যেদিন লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী 111-এর সময় যে দুইটা গ্রুপ সৃষ্টি করা হয়েছিল, এটা মিডিয়ার দেওয়া হোক বা যে কোনো ষড়যন্ত্রকারীদের দেওয়া হোক, যে খালেদা জিয়াপন্থী, তারেক জিয়া সংস্কারপন্থী, ওই সংস্কারপন্থী বলতে সাইফুর রহমান সাহেব আর মেজর হাফিজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর মহাসচিব নিযুক্ত করেছিলেন। বাংলাদেশের অনেক নেতারা এই এক দুইটা গ্রুপকে এক করার অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। একজন একমাত্র ব্যক্তি চট্টগ্রাম থেকে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়, তিনি সফলতা অর্জন করেছেন। কিভাবে? আজকের এই মেসেজের পরেই উনি জানবেন সেটা। এটা বিটিএন লাইন আসলাম চৌধুরী লেট এম সাইফুর রহমানের ভিতরে সীমাবদ্ধ ছিল এবং 1 নম্বর উইটনেস ডেপোনেন্ট ছিলাম আমি। সেটা আমার শ্রদ্ধেয় স্যার, আমি জেনার আগে দায়িত্ব ছিলাম সাবেক অর্থমন্ত্রী মহোদয় জনাব এম সাইফুর রহমান সাহেব, তিনি আমাকে বলে, তিনার কাছে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় গুলশানে গিয়ে, আগে পরে তো অনেক ঘটনা আছে, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, আমাকে একটা নোট দিয়ে দেওয়া হয়। নোটটা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় নিজের হাতে লেখা, দানসিঁড়ি গুলশান 2 নম্বর দানসিঁড়ি রেস্টুরেন্টের টেবিলে বসে বসে উনি একটা মেসেজ লিখলেন আমাদের মরহুম সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান স্যারের কাছে। উনি একটা অনুরোধ বার্তা লিখলেন যে আমরা বিএনপি একটা দল, বিশাল একটা দল, বাংলাদেশের 80-85% নেতাকর্মী এবং জনগণের সমর্থিত একটা দল, এত বিরাট একটা জনপ্রিয় দল কখনো বিভাজন হতে পারে না, মানে 2 ভাগে বিভক্ত হতে পারে না। বিএনপির কেউ আগে আসছে, কেউ পরে আসছে, কিন্তু বিএনপির জন্য সবাই শ্রম, অর্থ, ত্যাগ, আন্দোলন, সংগ্রাম করে বিএনপিকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই বিএনপিকে আমরা বিভাজন অবস্থায় বা 2 ভাগে বিভক্ত অবস্থায় দেখতে চাই না। সে কারণে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় স্যারকে উনি বার্তা দিলেন, মানে একটু অনুরোধ জানালেন যে আমরা বিএনপি, একটা বিএনপি, ইউনাইটেড বিএনপি দেখতে চাই, একটা পরিবার, একটা বিএনপি দেখতে চাই। এবং সেটা আসলাম চৌধুরী মহোদয় বলেছিল আমার এখানে সংস্কার হলেও নট উইথাউট বেগম খালেদা জিয়া, নট উইথাউট তারেক রহমান, হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে কোনো এই পার্টির সংস্কার নয়, এই সংস্কার আমরা চাই না। আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম শহীদ জিয়া রহমানের আদর্শ বিএনপিকে আমরা এই অবস্থা দেখতে চাই না। সেটা সেই জিয়াউর রহমান স্যারের সাহেবের যে একটা স্বপ্ন ছিল এই বাংলাদেশকে নিয়ে, আমাদের চট্টগ্রামের এই লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়ের একটা স্বপ্ন ছিল। সেদিন আমি 2 বিভক্ত বিবাদমান বিএনপিকে আমি এক না করা পর্যন্ত আমি ঢাকা গুলশান ছাড়বো না, সেটা উনি আমাকে বলেছিলেন। সেদিন আমি 1 নম্বর আজকে সাক্ষী দিচ্ছি, আমি আজকে মেসেজ দিচ্ছি পুরো বিএনপির সবাইকে, আমাদের সম্মানিত
চেয়ারপারসন এবং খালেদা জিয়া ম্যাডামের প্রতি এবং আমাদের তারেক জিয়া স্যারের প্রতি আমি জানাচ্ছি, সেটা এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। সেটা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় উনিও জানে না। সেদিন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মহোদয় বলছিল এই মেসেজটা তুমি কোথায় পেয়েছো? আমি বললাম স্যার এটা চট্টগ্রামের সেই উদীয়মান ইয়ং এনার্জেটিক অ্যান্ড ডাইনামিক অ্যান্ড ডেমোক্রেট লিডার লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয়ের হাতে লেখা এই চিঠি আপনাকে এই বার্তা দিলেন। উনি এক বিএনপি দেখতে চাই, আপনাকে সংস্কার কার্যক্রম থেকে দূরে সরাতে চাই এবং এটা অকার্যকর করে দিতে হবে অচিরেই। কিন্তু এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই, সেই সময় আমাদের মরহুম সফিল বাড়ি বাবু ভাই, আজিজুল বাড়ি হেলাল ভাই, আমাদের সৈয়দা পাপিয়া আশরাফি, সৈয়দা আশরাফি আপা, আর আমাদের মুয়াজ্জেম হোসেন হালাল ভাই, তারপরে যিনি লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে একেবারে সম্পৃক্ত হয়ে একই সাথে থেকে এই ঐক্য প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ শাহজাহান সাহেব আর কি, বিএনপির নেতা নোয়াখালী চট্টগ্রামের এই পক্ষ থেকে লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীর ওই মেসেজটা উনি কার্যকরী করলেন। তবে উনি আমাকে বলে গেছেন যে আমি একজন আমার জুনিয়র লিডার, তার মেসেজ নিয়ে আমি এই কার্যক্রম থেকে দূরে সরে আসবে কেন? তবে আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম, হি ইজ নট অনলি এ লিডার বাট অলসো এফসিএ। আমি সাইফুর রহমান স্যারকে বলছিলাম উনি একজন এফসিএ, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, একজন ডিগ্রিধারী ব্যক্তি এবং চট্টগ্রামের বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, দক্ষতা দিয়ে উনি আজকে এতটুকু পর্যন্ত উঠে এসেছেন। আর ওনার চাওয়া পাওয়াটা তো সেটা ওনার জন্য নয়, এটা তো পুরো বিএনপির জন্য। আমি মিডিয়ায় প্রেস উইংয়ের মাধ্যমে আমি একটা সংস্কার কার্যক্রম অকার্যকর করতে চাই, তবে তুমি কোনোদিন আমার এই জুনিয়র নেতার কাছে বলবে না যে ওনার কথায় আমি এই সংস্কার কার্যক্রম অকার্যকর ঘোষণা করতেছি। আমি এত বছর বলি নাই, কিন্তু আজকে যারা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীকে কাটো করার চেষ্টা করে, অসম্মান করার চেষ্টা করে, কিন্তু সেটা কোনোদিন সফল হবে না। যিনি জিয়া পরিবারের জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত সর্বোচ্চ ত্যাগী লিডার, আমাদের পারিবারিক শিক্ষাগুরু, কর্মজীবনের গুরু, আমার শ্রদ্ধেয় কর্মজীবনের গুরু লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী মহোদয় সেই অগ্রণী ভূমিকা পালন করছিলেন 111-এর পরবর্তী ঘটনায়। সেটা আমি এখন সাক্ষ্য দিলাম, এটা মেসেজ দিলাম সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি। আজকে সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতে যাতে এই দলটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলতে পারে, মানুষের কথা ভাবে। জিয়াউর রহমানের একটি কথা ছিল, সেটা হচ্ছে যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমার আগে দলটাকে আমি সুসংগঠিত করতে হবে, কারণ জনগণ থাকলে এই দেশ থাকবে, জনগণ যদি না থাকে তাহলে দেশ থাকবে না। জনগণের স্বার্থে সংবিধানকে চেঞ্জ করা যায়, সংবিধানের ঊর্ধ্বে হচ্ছে জনগণ। আমার জনগণের প্রায়োরিটি হচ্ছে আগে। ধন্যবাদ আপনাকে আমার বীর চট্টলা টিভির পক্ষ থেকে। আপনি 18 বছর পরে একটি চমৎকার একটা নিউজ আমাদেরকে উপহার দিয়েছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বীর চট্টলা টিভির সফলতা কামনা করতেছি।